ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল 4:35। নীতি পা দুটো বিছানায় তুলে বাবু মেরে বসে দাঁত দিয়ে নখ কাটছে। পাশে নিত্যকলের উপরে রাখা কুশনে কোনোই ঠেকে ডান হাতটা তার মাঝের মতনে নরম ঠেলে দিয়ে আসছে। বিজ্ঞের মতো গোল গোল চোখ করে চেয়ে কিছুটা ভাবতেই ব্যস্ত সে। নিত্যের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নীতি নড়চে বসে শোধায়, সবই তো শুনলি, ভাবিমণির থেকে যা শুনেছি A to Z তোকে বলা শেষ। এখান থেকে কোনো কুল পাওয়া গেল কি? তোর কি মনে হচ্ছে? নিত্য বিরক্তিতে বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলল, আপু, একটু তো ভাবতে দিবে। তোমার তো সব কিছুতেই তাড়াহুড়া, একটু তর্স হয় না তোমার। ভালো করে না ভেবে কাকে কি কি বলে ফেলি। শেষমেশে আসল দোষী বাইরে থাকলেও আর নির্দোষ কাউকে সন্দেহ দোপের মুখে ফেলে না দিই। বোনের এত বিজ্ঞ ভাবসাবার কথার ঝাঁজ দেখে আড়ালে মুখ ভেঙচি কাটে নীতি। বোন এখন আবার কাকে সন্দেহ করে বসলো আল্লাহ মালুম। তবে বোনের সন্দেহ একেবারে নিছকই হয় না। এদিকে যে দিব্য ভাইয়া বলে সম্বোধন করে না, এটা তো আর খেয়াল না আসলেও বোন ঠিকই খেয়াল করছে। এই নিয়ে বোন তো রীতিমতো সন্দেহ করে। একদিন তো সোজা প্রশ্নই করে উঠছিল, ব্যাপার স্যাপার কি আপু? তুমি ইভান ভাইয়াকে তো বেশ ভাইয়া বলে ডাকো, তবে দীপ ভাইয়াকে কেন ভাইয়া বলো না? কেমন একটা উজ্জ রাখো। ছোট মির্জা, জিদি রাগি মির্জা বলে সম্বোধন করো, বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। বোনের সন্দেহটা মিথ্যেও নয়। যাবে থেকে দিব্যের প্রতি তার মনের সুপ্ত অনুভূতি জন্মেছে, তারপর থেকেই ভাইয়া ডাকতে নিতে ইচ্ছে করতো না। কিশোর বয়স থেকেই দিব্যকে তার ভালো লাগতো। অনার্সে ভর্তি হওয়ার পর একটু একটু করে অনুধাবন করলো, শুধু ভালো লাগে না, বরং সে দিব্যকে ভালোবাসে। কিন্তু মেয়ে বলে লজ্জার দ্বিধা কাজ করে, তাই আজও সরাসরি প্রপোজ করা হয়নি। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হলেও গাধাটা বোঝেনি। আর বুঝবে কি করে? সবসময় তো হাই মেজাজ নিয়ে চলে। নীতি বোনের করার প্রশ্নের উত্তর না দিয়ে সুন্দর করে হেনায় বলে এড়িয়ে যায়। তবে নীতির অনুভূতিগুলো জোয়ারে ভাষা মন বলে দেয়। দিব্যের সাথে তার থেকে ভাইয়া ডাক্তার যায় না, বড্ড বেমানান, বাজে লাগবে। শেষমেশ এমন অবস্থা হবে, রোমান্টিক কোনো মুহূর্তে দিব্য জোর করে দুটো চুমুটুমুক খেতে গেল, আচমকা বলে উঠতে পারে, ইভেন প্লিজ। ইস, এমন হলে লজ্জায় পড়তে হবে। তাই আগে থেকেই নীতি দিব্যের জন্য তার থেকে ভাইয়া ডাকটা খতম করেছে। গোল ফ্রেমের চশমাটা এক আঙুলের সাহায্যে নাকের ডগায় নামিয়ে ফের চৌকেটে খাকড়ি দিয়ে বললে নিত্য, আমার আগেই কেমন একটা সন্দেহ হতো বুয়াকে নিয়ে। সেদিন সাত সকালে চিল্লিয়ে সেদিন সাত সকালে বুয়াই কিন্তু চিল্লিয়ে সবাইকে ডেকে হুলুস থুলুস কাণ্ড করেছিলেন। আমার এও খটকা লেগেছিল সেদিন বুয়া সকাল সকাল ভাইয়ের রুম ঝাড়ু দিতে চলে গেল না, মানে প্রথমেই ওই রুম। কথাটি সেদিন সবার সামনে বলতে চেয়েও পারিনি। আমি কিছু বলতে গেলেই তো আম্মা কষিয়ে ধমক দেয়। আর সেদিন নানু আপুর চেঁচামেচির সময় আম্মা ধমকিয়ে আমাকে রুমে চলে যেতে বলে। কৌতূহল নিয়ে পরে যা আড়ালে লুকিয়ে চুরিয়ে দেখেছিলাম এতটুকুই। একটু থেমে সিরিয়াস হয়ে ফের বলতে থাকে, ভাবিমণি বয়ান থেকে জানলাম ভাবিমণিকে সেদিন দুধ দেয় বুয়া মামির আদেশে। বিভিন্ন সময় আমরা ক্রাইম নিউজে দেখি এসব কোমল পানীয়ের সাথে কিন্তু গন্ডগোল হয়ে থাকে। এখন সন্দেহ দুটো, এ বাড়িতে বাইরের লোক আসেনি, যা হয়েছে বাড়ির ভেতরের লোকেদের দ্বারাই। কথা হলো বুয়া কেন এরকম করতে যাবে? তার উদ্দেশ্য কি? তার লাভই পাখি? নিশ্চয় লাভ আছে। লাভ ছাড়া আজকাল কেউ সুতোটিও সরাবে না। বুয়াকে দিয়ে কেউ করাতে পারে, সেই আড়ালে থাকা কেউ কে? প্রথম সন্দেহ মামি। আহা, বোনের কথার ভাঁজ দেখে মনে হচ্ছে কোনো বড় কেস স্টাডি করছে সে। তবে মামির নাম শুনতে নীতির চোখ দুটো কপালে উঠে তেতে উঠে ধমক দিয়ে বলে, এই এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, মামি মামি এসব করতে যাবে কেন? আজব, মাথা ঠিক আছে তোর? নিত্য নাকের পাত্রটা ফুলিয়ে বলে, আরে তুমি না বুঝি হাইপার হচ্ছ। আমার পুরো কথাটা তো আগে শোনো। তার মধ্যে বাড়িতে দিব্য ভাইয়া ছিল না, তাই সে আপাতত সন্দেহের লিস্টে থাকছে না। মামাও বাড়িতে ছিলেন না। এখন আমার সন্দেহে প্রথম মামি অ্যান্ড দ্বিতীয় ইভান ভাইয়া। এছাড়া বাড়িতে আর কেউ সন্দেহে নেই। নানপু নিশ্চয়ই এসবের মধ্যে নেই। আর মাম্মা, সেও এসবে থাকবে না। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। এখানে ভিকটিম ভাবিমণি, বাদবাকি সবগুলোকে তালিকায় এনে অনুসন্ধান চালিয়ে যাই। দেখা যাক শেষমেশ কি হয়। ওকে ওকে। নীতি বিরক্ত হয়ে বলে। নিত্য ভ্রুকুটি করে মৃদু স্বরেই বলে, আজকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে।
মাম্মা দিদুনকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে গিয়েছে। মামি অফিসে, বাড়িতে বড়রা কেউ নেই। আন্দাজে একটা ঢেল ছুঁড়ে দেখি লাগে কিনা। কাজে আসলে লাভ, না আসলেও লস নেই। আর তোমাকে বললাম না, সেদিন বুয়াকে ফোন করে কারো কাছে টাকা চাইতে শুনেছি আমি। বলে দিব এরকমও বলছিল। নানপু আমাকে বুয়াকে ডাকতে পাঠিয়েছিল। তার থাকার কক্ষে যেতে গিয়েই আমার কানে আবসা আসে। পায়ের শব্দ শুনি তড়িঘড়ি করে কল কাটে আর কেমন ঘাবড়ে যায়। চোর ধরা পড়ার মতন মুখ কাচুমাচু করে। চলো মিশনে নামি, বাকিটা দেখা যাক। কথাটা শেষ করে নিত্য নীতির কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে আরও বলে, এমনভাবে বলছেন মনে হচ্ছে দেওয়ালেরও কান আছে বোধ হয়, আর তারা শোনে ফেললে বড়সড় সমস্যা হয়ে যাবে। সেই দিন সকালে নীতি যখন ক্লোরোফর্মের স্প্রে বোতলটা দেখেছিল আর পাশে থাকা নিত্যকেও ডেকে দেখায়, নীতি অতটা না ভাবলেও নিত্য ভাবে আর বলে, ক্লোরোফর্ম স্প্রে, এটা দিয়ে তো মানুষকে অবচেতন করা হয়। বাড়িতে এটা এলো কি করে? কি কিনবে? কি জন্য? সম্প্রতি কয়েকদিন আগে ঘটনা তার মনে নাড়া দেয়। এটা ইভানের বারান্দায় বরাবর নিচে পড়ে আছে। এটা নিয়ে সন্দেহ জোড়া হয়। নিত্য বলে, আচ্ছা, কোনোভাবে সেদিন রাতে ইউজ করা হয়নি তো? না মানে ভাবিমণি নাকি সে রাতের কিছুই মনে পড়ে না। আবার ভাইয়াও সেম বলেছিল। ভাইয়া না হয় ড্রিঙ্ক করে, তার মনে না থাকাটা অতটা অস্বাভাবিক নয়। তবে ভাবিমণি গোটা রাতের কথাই মনে করতে পারে না। কিছু তো সমস্যা আছে। তাকে মেবি অবচেতন করা হয়েছিল। আমার তো প্রথম থেকে এরকমটা মনে হয়। আচ্ছা আপু, আমি তো ছোট, তাই এ নিয়ে কথা বলে খারাপ দেখাবে। তাই তুমি ভাবিমণি থেকে শুনে নিও, পরে আমাকে বলো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আর ক্লোরোফর্ম স্প্রে, এটা নিশ্চয়ই কেউ ভালো উদ্দেশ্যে করেনি, কারোর ক্ষতির জন্যই। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই তো, জানাটা জরুরি। বুয়া কিচেনে পাস্তা বানাচ্ছে। ইউটিউব দেখে নিত্য বলে যাচ্ছে কিভাবে মশলাপাতি কোন সময় দিতে হবে। নিত্যের নাকি পাস্তা খেতে মন চাইছে, তাই এখনই। বুয়া ভাত গোশ ডাল হরেক রকমের পিঠা বানাতে পারলেও এইসব শহরি ছেলেমেয়েদের খাবারগুলো তেমন বানাতে পারে না। নিত্য পাস্তার কথা বললে বুয়া ভালো হবে না জানায়। শিরিন সুলতানা তারপর তনুজাকে এইসব বানাতে দেখলেও এখন আয়ত্তে আসেনি তার, তাই ঠিকঠাক পারে না জানায়। নিত্য নাসরবান্দা মতল বলে সে ইউটিউব দেখে বলে দিবে। হঠাৎ নিত্য ইউটিউব দেখে একটা ভিডিও জোরে সাউন্ড দিয়ে টেনে অন করে দেয়। সিসিটিভি ফুটেজ চেক করে ধরা পড়লেন মূল আসামি। গোপন ক্যামেরায় এক এক করে সব তথ্য উন্মোচন হয়। বাড়ির গৃহকর্মীর সহযোগিতায় এমন জঘন্যতম অপরাধ সংঘটিত হয়। গৃহকর্মী সহ মূল অপরাধীর বর্তমানে জেল হাজতে। বুয়া প্যান খুন্তি নিয়ে নাড়ছিল, তার হাত মৃদু কাঁপছিল। নিত্যর ক্যাবিনেটের উপর বসে চোরের সবটা আলোকপণ করছে। ভিডিওটি পুশ করে নিত্য এক লাফে নেমে দাঁড়ায়। খুঁজে খুঁজে কিসমিসের কোটা বের করে। তারপর থেকে হাতে কয়েকটি কিসমিস নেয়, মুখে পড়ে চিবোতে থাকে। কিসমিস খেলে নাকি বৃদ্ধি বাড়ে। এবার বৃদ্ধি বাড়ি এসে ফিল্ডিংয়ে নামে। গভীর মুখশ্রী বুয়ার পানে চাই, কপাল প্রগাঢ় ভাঁজ ফেলে ভারেক গলায় বলে, তুমি বোধহয় জানো না আমাদের বাড়িতে গোপন ক্যামেরা আছে। সেটা বাড়ির কোনায় কোনায় লুকিয়ে রাখা। আমি আজকে কিছু কারণে পূর্ণ ফুটেজ চেক করেছিলাম। সেই সময় দেখেছি, সেদিন তনুজা ভাবি আর ভাইয়া এক রুমে ছিল। সেদিনকার পুরো ঘটনা দেখেছি। বুয়ার হাত পায়ের কম্পন ক্রমশ বাড়তে থাকে, কপাল বেয়ে ঘাম ঝরছে। অতটা না জানলেও টিভি সিনেমা দেখে সে সিসিটিভি ক্যামেরা সম্পর্কে অল্প অল্প জানে। এই বাড়িতে শুধু মেইন গেটে দুইটা সিসিটিভি ক্যামেরা যাবৎ তার দেখা আসছে। সে বাড়ির ভেতরে আছে তা তো অজানা তার। আর বড় লোকের ব্যাপার সেবার সে জানবে বা কী করে? তাদের সম্বন্ধে জানা বোঝাবুঝির সাধ্যি তার আছে নাকি? নিত্যের কথাই বুয়া ভড়কায়, হকচিয়ে যায়। নিত্য পুরোদমে সুন্দর করে মিথ্যা বলে কথা বের করতে চাই। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল তুমি তনুজা ভাবিকে। এতটুকু বলেই থামে নিত্য। বুয়ার হাত পা থরথর করে কাঁপছে। খুন্তি দিয়ে নাড়াতে গিয়েও হাত পা থেকে ছিটকে নিচে পড়ল। মুহূর্তেই ঝনঝনিয়ে শব্দ চারদিকে ছড়ায়। নিত্যের কপালে ভাঁজ গাঢ় করে বলতে থাকে, কেন করছো এসব? কে বলেছে তোমায়? বলো আমায়। তাছাড়া বাড়ির সবাইকে কিন্তু ফুটেজগুলো দেখিয়ে দিব। শেষে জেলের ঘানি টানতে হবে কিন্তু, তাই বলছি সময় থাকতে থাকতে সত্যিটা বলে দাও। পাস্তাগুলো প্যানে লেগে যায়, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বুয়ার দিকে মনোযোগ নেই, সে রীতিমতো কাঁপছে আর ঢোক গেলছে। নিত্যের সন্দেহ আর ট্যাপটা ঠিক লাগছে। বুয়ার নিজেকে স্বাভাবিক রাখতে মেয়েকে রাগ দেখে জোর গলায় বলে, কি কইতাছো তুমি? আমি কি করবো? হ্যাঁ,
মাথা মুন্ডু ঠিক আছে তোমার? হুদাই কি সব কইতাছো? আর কিসের? বুয়া জোর গলায় নিজেকে জাহির করতে চায়। নিত্য এক হাতে চোলটা অফ করে, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ায় আর বলে, জানি তো, এমনি এমনি বলবা না। যাই এখনই পুলিশকে ফোন করে আসতে বলি, আর ফুটেজগুলো এক এক করে সবার ফোনে দিয়ে দিই। পুলিশের দু চার ঘা পড়লে গড়গড় করে মুখ খুলবে। নিত্য পা বাড়ায়। পুলিশের নাম শুনে বুয়ার পায়ের তলা মাটি সরে যায়। চোখে অন্ধকার দেখতে পায়। হঠাৎ থুকরে কেঁদে ওঠে বুয়া। নিত্যের হাত দুটো আঁকড়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, দোহাই লাগে নিত্যমা, আমার পুলিশের দায়িকো না, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই গো, আমি ইস্তা করে কিচ্ছু করিনি। নিত্যের মনে খুশির ঝিলিক দেখা যায়। তাদের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা থাকলেও ভিতরে নেই। এটা তো একটা আন্দাজে ঢিল ছোড়া ছিল। তবে কিছু সন্দেহ ছিল। অল্প অল্প মিথ্যে থেকে যদি ভালো কিছু হয় তাহলে সেটা নিশ্চয়ই দোষের কিছু নয়। যাকে ভালো কিছুই হলো। নিত্য বুয়ার একটা হাত ধরে টানতে টানতে লিভিং রুমে আনে, যেখানে আগে থেকেই নীতি বসেছিল। নিত্য তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলেছে আর কি জন্য এসব করেছো সবটা খুলে বলো। ফ্যাসফ্যাস করে কাঁদতে কাঁদতে আওড়ায়, বিশ্বাস করো তোমরা, আমি নিজেই থাইকে কিছুই করিনি, আমারে করাই ছিল তাই। নীতি প্রশ্ন ছুড়ে দেয়, কে বলেছিল? আমি ছেলেটার নাম জানি না, তবে দেখেছ কয়েকবার। কান্নার বেগ বাড়িয়ে জবাব দেয়, দিব্য নিজের রুমেই ছিল। দুপুরে ভাত ঘুম দিয়ে এখন ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছিল। সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে বুয়ার কাঁদতে আর তাকে ঘিরে নিত্যনীতি দুই বোনকে অগ্নির চক্ষু দিয়ে দাঁড়িয়ে থাকতে থেকে বার কয়েক পলক ঝাপটায় দিব্য। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি এখানে? তোরা কি করছিস? আর বুয়ার কি হয়েছে? দুই বোন ঘাড় ঘুরিয়ে দিব্যর দিকে এক পলক চাইল। বুয়া মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীতি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি হয়েছে সেটা বুয়া নিজেই বলবে। সেদিনও ভাবিমনির সাথে কি করেছে সেটা বলবে, আর কার কথা মতো করেছে সেটা বলেছে। দিব্যর চোখ মুখে বিস্ময় প্রকাশ পায়। ও তো এই কয়দিন ধরে আসলো, ঘটনা জানার জন্য মরিয়েছিল। দিব্য তটস্থ পা ফেলে কই তনুজা রুমেই ছিল। হঠাৎ করে কারো শব্দ, কান্না ভেসে আসে। উৎসকে খুঁজতে থেকে আসছিল। দিব্যর দিকে নজর পড়তেই তার পা দুটো থেমে যায়। একবার রুমে ফিরে যেতে যায়, কিন্তু পারে না। একজন মানুষ কাঁদছে। তারপর গরিব অসহায় মানুষের প্রতি তনুজার দরদ সহানুভূতি একটু বেশি। নিজেই যে বড্ড অসহায় তাই হয়তো, আর নয়তো তার ভেতরে সুন্দর একটা কোমল হৃদয় আছে, অন্যের মাথায় ব্যতীত হওয়া। তাই তনুজা ফিরেও চেয়েও পারল না। এক পা করে ক্রমশ নিচে নামতে থাকে। দিব্যের হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে যায়। দাঁত কটমাট করে বলে, কার কথা মতো? আর কি করছো বলো? 1 সেকেন্ড দেরি হলে খুন করে ফেলবো কিন্তু। ফার্স্ট হ্যান্ড ট্রুলি সবটা বলো। দিব্যর ধমক দেওয়ার কথাটা দেওয়ালে প্রতিধ্বনিত থাকে। বুয়া কেঁপে উঠল। জরাজন্যের রংচারা শাড়িটা আঁচল টেনে মুখে চেপে ধরে ঠুকরে কেঁদে ওঠে। হাওয়া করে কাঁদছে তনুজা। এগিয়ে আসে। নিত্য 2 আঙুল কানে গুঁজে দিয়ে বিরক্ত হয়ে বলল, এই থামবে তুমি? ভ্যাবা করে কাঁদছো কেন? আগে সবটা বলো। নীতিনিত্য 2 বোনে এহেন আচরণে তনুজা চরম আশ্চর্যজনিত হয়ে চেয়ে থাকে। তারা 2 বন্ধু যথেষ্ট ভদ্র আর ভালো মনের। তাহলে এখন কি জন্য বুয়ার সাথে রুট আচরণ করছে? দিব্যর মনে এটা জম। সে রাগ বাবা। তার ধমক শুনে বুয়ার হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে সাহায্য হয়েছে। বুয়া দিব্যের পা জড়িয়ে ধরে, আমি কিছুই করি নাই বাপ, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। দিব্য দাঁত কটমাট করে নীতির পানে চেয়ে এক আঙুল নাড়িয়ে ইশারা করলো। নীতি বুয়ার বাহু টেনে ছাড়িয়ে সোজা করে বলল, উফ, তাড়াতাড়ি বলো। বেশি দেরি করলে কিন্তু ছোট মির্জা ডিরেক্ট অ্যাকশনে চলে যেতে পারে। সব বলো, কে বলেছি আর কিভাবে করেছো? বুয়া চোখের জল নাকের জল এক করে বলতে থাকে, একটা ছেলে আমাকে কয়দিন ধরছিল, টাকার লোভ দেখাইছিল, কাম ডাক কইরা দিল, মেলা টাকা দিব। গরিব মানুষ বোঝাইছে তো, প্রথমে রাজি হই নাই, পাশে গিয়া লোভে পড়ে রাজি হইছি। আমি ভুল কইরা ফালাইছি, দিব্য বাবা আমারে মাফ কইরা দাও। দিব্য কপালের রগগুলো দপদপ করছে। এক হাত কোমরে, অন্য হাত কপালে স্লাইড করছে সে। তনুজা ফ্যালফাল চোখে চেয়ে দেখছে আর বিস্মিত হচ্ছে। দিব্য কোষের একটা ধমক দিতেই বুয়া হড়বড় করে বলতে লাগলো, তনুজা মারে আর ইভান বাবাজি একসাথে দেখে হগলের কাছে খারাপ বানাইতে চাইছিল, যাতে করি এই খালাম্মা তনুজারের বাড়ির থাইকা তাড়াইয়া দেয়। এর বেশি কিছুই আমি জানি না। ওই পোলা যেভাবে কইছে আমি খালি তাই করছি। নিচি দাঁত কোড় মিলিয়ে বলে,
এত দৃশ্যপট বাদ দিয়ে কিভাবে কি করেছিলে সেটা আগে বলো, পরে ওই ছেলেকে বের করছি। দিব্য একটু অবাক হচ্ছে। তার মানে অন্য কেউ, এখানে ইভান নয়। বুয়া কেঁদে কুটে বন্যা ভাসিয়ে দিচ্ছে। থেমে থেমে বলে, তনুজার খাবারে ঘুমের ওষুধ দিবার কইছিল, আমি হেইডা দুধে দিয়েছিলাম। তারপর তনুজা বাথরুম থাইকা ঘুমে নিজের ঘরে যাইয়া পারছিল না। মায়েরডা অমন ঘুমে কাবো। কয়দিনেই আমি এটা খেয়াল করছিলাম। দুধ দেওয়ার পর থেকেই আমি তককে তককে ছিলাম। তনুজা ঘুমে ঢুলতে ঢুলতে নিজের রুমে দিকেই যাচ্ছিল। আমি তখন ওর হাত ধইরা ফেলি, চলো তোমারে রুমে দিয়ে আসি। ওর ঘুমের চোখ তুইরা তাকাইতে পারছিল না। ওর মনে কয় এটা মনে ছিল না। সেই সময় আমি ওরে নিজের রুমে না নিয়া ইভান বাবার রুমে নিয়ে আসছি। তারপর ইভান বাবা তো রাত কইরা বাড়ি ফিরে। রুমে ঢোকার আগ দিয়ে আমি মেন সুইচ অফ কইরা দেই। ইভান বাবা এমনিই মদ খাইয়া আছে, তার তো হুশ টুস কিছুই নাই। অন্ধকারে সে অমনি শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে ওই পোলার কথা মতো ঘুমানো ইভানের সামনে ওই বোতল থেকে একটু সেন্ট গায়ে মাখার মতো করি। নিধি তড়িঘড়ি করেই বলল, ক্লোরোফর্ম স্প্রে করো, তাই তো? তনুজার হাত পা অবশ্যই আসছে। তার সাথে কারা এত শত্রুতা? সে সবার সামনে তাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে চেয়েছিল। দিব্যের মাথা দাও দাও করে আগুন জ্বলছে। একটা মহিলা না হয়ে ছেলে মানুষ হলে দিব্য আজ তার বয়স দেখতো না। আচ্ছা মতো রাগ মিটাতো, তবে বয়স্ক মহিলা দেখে তার ভেতরে থাকা শিক্ষা তাকে চূড়ান্ত পর্যায়ে নেয় না। দিব্য চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। চোখ দুটো দিয়ে তার আগুনের ফুলকি বেরোচ্ছে যেন। আকাশ বাতাস কাঁপিয়ে কণ্ঠ তেজ নিয়ে বলল, তোমার লজ্জা করলো না? একবার বিবেকে বাঁধল না এসব করতে? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে। আর ইভান, তুমি জানো ক্লোরোফর্ম সম্পর্কে? একটু মাত্র তৃপ্ত হলে লিদঘলি ঘরেও মানুষের প্রাণ চলে যায়। যদি ইভানে কিছু হয়ে যেত? নিতে অবাক চোখে চেয়ে দেখে দিব্যের দিকে, যে ভাইয়ের সাথে আজ 1.5 বছর কথা বলে না, দেখেও না দেখার মতো চলে, অথচ ভাইয়ের জন্য আজ এমনভাবে বলছে। নীতির ভালো লাগলো। তনুজার চারিপাশটা কেমন ঘুরছে, অস্থির লাগছে। বুয়া ফপিয়ে বলল, সেলটা বারবার কইছিল সামান্য একটু দিতে, তাইলে 5 থেকে 6 ঘন্টার ভিতরে হুঁশ ফিরবো, কোনো সমস্যা হইব না। নীতি বুয়াকে প্রশ্ন করে, দিব্য বাবার বন্ধু? নাম জানি না কো, শুনছিলাম, তয় মনে করতে পারছি না কে। ওইবারে দিব্য বাবার লগে কয়েকবার দেখছিলাম। দিব্য ঝটকা খায়। বন্ধু? কে সে? অনেকক্ষণ ধরে ছেলেটার বর্ণনা শুনে বুঝতে পারে লিমন। তারপর একদম শিওর হয়ে বুয়ার ফোন থেকে ছেলেটার নম্বর নেয়। দিব্য চর শক্ত করে অস্ত্রের স্বরে বলে, ব্লাডি বিচ, তোকে আমি খুন করে ফেলবো। দিব্য পরপর লিমনের নম্বরে কল করে। রিসিভ করতে দিব্য ঠান্ডা গলায় বলল, কোথায় তুই? কেন, কি হয়েছে? যে প্রশ্ন করছে তার উত্তর দে আগে। তোর সাথে আমার কথা আছে। আমি আসাদ গেট আছি। সোহরাওয়ার্দী উদ্যানের সন্ধ্যার দিকে আয়, আড্ডা দিব। তুই আসাদ গেটেই থাক, ওখানে থাক, আমি এখনই আসছি। দিব্য পাগল শাড়ির মতো নাই সুট লাগাই। কী জন্য এসব করছে আর এর পরিণামটা কতটা ভয়াবহ দিব্য বুঝিয়ে দিবে। দিব্যর এভাবে যাওয়া দেখে নীতি চিন্তায় পড়ে। তনুজা পাথরের মতো নিস্পন্দন চোখে চেয়ে দাঁড়িয়ে। নীতি বড় বড় শ্বাস ফেলে বলে, সেই ছেলেটিকে দিব্যর এভাবে যেতে দেওয়া ঠিক হলো না। ওর যে রাগ, শেষে না মার্ডার টার্ডার করে ফেলে। ওকে আটকানো দরকার, কিন্তু ও তো বেরিয়ে গেল। এখন কি করি? মামিকে ফোন করব? নীতি ফোন নিয়ে পরপর মামি ইভানকে কল করে। রিং হয়, কেউ রিসিভ করে না। আজ অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে নিশ্চয়ই, ওরা মিটিংয়ে ব্যস্ত। ও শিট, কেউ ফোন তুলছে না। নীতি অসহায় চোখে চারদিকে চাইল। তনুজার হাত ধরে ঝাঁকিয়ে বলল, আমি বুঝতে পারছি না এখন কি করব। এখন কি করলে ভালো হবে? কিছু বলো প্লিজ, এভাবে চুপ করে থেকো না। তনুজা সম্মিত ফিরে ওর টনক নড়ে। পরপর অস্থির হয়ে বলল, দিব্যকে আটকাতে হবে, ও অঘটন ঘটিয়ে ফেলতে পারে। জলদি চলো, ওকে আটকাতে হবে। কিন্তু ও কোথায় গিয়েছে? কল দাও ওকে। তোমার কি মনে হয় ও কল তুলবে? নেভার। অলরেডি আমি 2বার ওকে কল দিয়েছি। প্রথমবার কেটে দিয়েছি, পরের বার রিং হয়ে কেটে যাচ্ছে। 1 মিনিট, ভাইয়া কথা বলার সময় আসাদ গেট থেকে এটা বলেছিল তাহলে? নীতি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে ব্যাগটা নিয়ে বের হই। তনুজা অস্থির চিত্তে বলল, আমিও যাব। বুয়া আঁচল মুখে চেপে ধরে মরা কান্না জ্বলেছে। নিত্য কানে তুলে গুজে নিয়েছে। সোফায় বসে সে ফোন স্কল করছে। বুয়াকে শাসিয়েছে। সিকিউরিটি গার্ডকে ফোন করে বলে দিয়েছি, তাই পালানোর সুযোগ নেই। বাড়িতে সবাই ফিরুক, তারপর বিচার বসবে। আসাদ গেট একটা ফার্মেসির দোকানের সামনে একজন বন্ধুর সাথে ছিল লিমন। দিব্য ঝড়ের গতিতে বাইক চালিয়ে যায়।
মাঝখানে ট্রাফিক সিগন্যাল একবার আটকা পড়ে। ছোট বড় গাড়িগুলো টপকে সে ক্ষিপ্ত হয়ে ছুটে আসে, বাইকটা দাঁড় করিয়ে নেমে যায়। বন্ধু দুইজনকে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসে। এদিকে অতর্কিতভাবে দিব্য লিমনের শার্টের কলার চেপে ধরে আর এক হাত দিয়ে নাক বরাবর ঘুষি দেয়। মুহূর্তে ছিটকে রক্ত বেরোতে থাকে। পাশে রাফি ছিল, সে দিব্যকে থামাতে চেষ্টা করে। এই দিব্য, কি হয়েছে? কি করছিস কি? দিব্যর গায়ে যেন অশরীর শক্তি ভর করছে, কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। দিব্যের রক্ত চক্ষু দিয়ে বিশ্রী গালি দিয়ে বলে, তুই কী জন্য এসব করেছিস বল? তনুজার সাথে তোর কিসের শত্রুতা? আর ইভান, ওকে কেন মাঝখানে টেনে এনে এরকম জঘন্য ঘটনা ঘটালি বল? দিব্য কিলঘুষিতে লিমনের দাঁত বের হয়, বোধহয় দু একটা নড়ে গিয়েছে। নাক মুখ দিয়ে সমানে গলগলে রক্ত বেরোচ্ছে। লিমনের কথা বলার শক্তি নেই, তার মানে দিব্য সব জেনে গিয়েছে এতটুকু বুঝলেই লিমনের পিলে আরও চমকে ওঠে, আত্মা শুকিয়ে এইটুকানি হয়ে যায়। এই বুঝি প্রাণ পাখিটা ছিটকে বেরিয়ে যাবে। রাগটা খ্যাপাটে দিব্যতার থেকে নিস্তার নেই। আশেপাশে লোক জড়ো হয়ে যায়, সবাই শুধু দেখছে, কেউ সাহস নিয়ে এগোচ্ছে না ঠেকাতে। রাফিয়াকা নির্দয়ী দিব্যের সাথে পেরে উঠছে না। দিব্যকে থামাতে গিয়ে তার নাজেহাল অবস্থা। সিএনজি করে ওরা মাত্রই আসাদ গেটে আসে। নীতি ড্রাইভারকে আস্তে করে বলে। ঘাড় ঘুরিয়ে নীতি এদিক ওদিক তাকালো। হঠাৎ তনুজা নীতির বাহু ধরে ঝাঁকিয়ে বলল, নীতি, ওইদিকে দেখো, দেখো দেখো, লোকজন জট পাকিয়ে আছে। ওখানে অত ভিড় কেন? নীতিও বেশ উদ্বিগ হয়ে ড্রাইভারকে থামতে বলে। দুটোস্থ হাতে ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটায়, তারপর দৌড়ে যায়। লোকজনের ভিড় ঠেলে এগোয়। দিব্যর আটকানো যাচ্ছে না। দিব্যর হাতের রক্ত লেগে আছে, সাদা টি শার্টেরও রক্তের ছিটা লেগে গেছে। দিব্যের কপাল পেয়ে দরদরিয়ে ঘাম ছুটছে। তনুজা চেঁচিয়ে বলল, থামো দিব্য, থামো। নীতি গিয়ে দিব্যের হাত ধরে। তনুজা হাঁপাতে হাঁপাতে বলল, প্লিজ দিব্য, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো। আর মারলেও মরে যাবে। প্লিজ তুমি শান্ত হও আর ধীরে সুস্থে সবটা শোনো। দিব্য ঘাড় ঘুরিয়ে তনুজার দিকে যায়। নীতি আর রাফি ফিলে লিমনকে ছাড়িয়ে নেয়। দিব্য চেঁচিয়ে বলে, ওকে আমি মেরেই ফেলবো। ওর সাহস কী করে হয় আমার আপনজনের সাথে এরকম করার? এই বলে ফের তেড়ে যেতে নিলে নীতির সামনে দাঁড়ায়, বলে, থামো, আল্লাহ দোহাই লাগে, একটু থামো প্লিজ। এটা রাস্তা, এভাবে মারামারি করলে পুলিশ এসে তোমাকেই ধরবে। শেষে শেষে আমাদের বদনাম হবে, তাই বলছি মাথা ঠান্ডা রাখো। রাফির গায়ে শরীর ভাড়া দিয়ে ছাড়িয়ে লিমন। দিব্য আঙুল উঁচিয়ে ভুরু উসকে বলে, তনুজের সাথে তোর কিসের শত্রুতা? মাঝখানে ইভানকে কেন বলির পাঠা বানালি? বুয়াকে টাকা দিয়ে এইসব করিয়েছিস, কিন্তু কেন? আর কোল্ড ফার্মে যদি ইভানের কোনো ক্ষতি হতো তখন কী হতো? আনসার মি লিমন, আনসার মি। দিব্য আশপাশ ঝাঁকিয়ে কাঁপিয়ে চেঁচিয়ে শেষের কথাগুলো বলে। লিমনের চোখ বুজে আসতে চাইছে, রক্ত মাখামাখি তার বদখানি। ওভাবে রাফির গায়ে ভর দিয়েই থেমে থেমে কষ্ট করে বলতে থাকে, তোর ভুল হচ্ছে। আর আমার বাপের তো অত টাকা নেই যে টাকা দিয়ে মানুষ ভাড়া করে এসব করাবো। আমি নয়, তিশা করেছে। মাঝখানে আমি ফেসে গেলাম। দিব্য দুই ভ্রু শুকিয়ে আসে। পরপর অবাক হয়ে পড়ল, হোয়াট? তিশা করছে মানে? কিন্তু কেন? লিমন কথা গুংলাতে গুংলাতে বলে, তুই তনুজাকে নিয়ে খুব গর্ব করতিস। তনুজার প্রশংসায় পঞ্চমুখ ছিলি। তারপর তৃষাকে ফোনে বিশ্রীভাবে গা গলি দিয়েছিলি। তৃষা সেই রাগ ক্ষোভ থেকেই তোর সামনে প্রমাণ করতে চায় তনুজা ভালো মেয়ে নয়। অনেক দিন ধরে তৃষা আমার কাছে ফোনে হেল্পও চাইছিল। তারপর তনুজা তোদের বাড়িতে যাওয়ার পর তৃষার রাগ বেড়ে যায়। ও ভাবে তুই তনুজাকে বাড়িতে আশ্রয় দিয়েছিস, কিন্তু তুই তো জানতিসই না আন্টি তনুজাকে এনেছিল। ও বাড়িতে তনুজা থাকলে তোদের দুজনের সম্পর্ক আরও গাঢ় হবে। এই ভেবে তৃষা এমন ছোক কষে, এক, তনুজাকে ও বাড়ি ছাড়া করা, দুই, তুই নিজে যেন তনুজাকে বাজে মেয়ে ভাবিস। তৃষার বিশ্বাস ছিল তৃষাকে যে গালিগুলো দিয়েছিস সজং তুই নিজে সেগুলো তনুজাকে দিবি। কিন্তু সব উল্টো হয়। তনুজা ও বাড়ির বউ হয়ে গেল, আর তনুজার প্রতি তোর অন্ধ বিশ্বাস রোজেই গেল। দিব্য দাঁত কিরমিটিয়ে বলে, তোর লজ্জা করলো না তিশার কথা মতো এরকম করতে? একটা মেয়ে সবার সামনে খারাপ প্রমাণ করতে? কতটা নিশ্চিত থেকে তোর মন মানসিকতা! সি, আমার ঘেন্না হচ্ছে। এরা একটা বন্ধু ছিল আমার। একটু থেমে তনুজার দিকে এগিয়ে গিয়ে দিব্য বলে, তনুজা, এবার তোমার পালা। পায়ে জুতো খুলে ওকে পিটাও। এটা তোমার দিক হতে শাস্তি। তারপর তো ওকে আমি পুলিশে দিব। তনুজা নিষ্প্রভ চোখে চেয়ে দিব্য ফের বলল, কি হলো? যা বলছি তাই করো। দিব্য ধমক ধমকানিতে মৃদু কেঁপে ওঠে তনুজা। তনুজা মিহি স্বরে বলল, থাক দিব্য। দিব্য কথা না বলে সরাসরি তনুজার হাত ধরে এগিয়ে নিতে চাইলে বুঝিয়ে বলে, যা বলেছো তাই করো। ওকে জুজা পিটিয়ে করবে, শুরু করো। মুখ খুলে গিয়ে ব্যথায় মাথাটা ঝিমঝিম করে ওঠে লিমনের। তবুও রাগ ক্ষোভ নিয়ে আওড়াই, দিব্য, আজ আমায় খারাপ বলছিস? তুই নিজে কি? তুই বোধহয় ধোয়া তুলসী পাতা। তনুজাকে নিয়ে তোর এত বাড়াবাড়ি।
হ্যাঁ, আমি তিশার কথায় সব করেছি। এর পিছনে তনুজার উপর আমার রাগ ছিল। সেদিন ডিয়ার কমপ্লিট করতে ওকে প্রপোজ করায় কত কড়া কথা বলে অপমান করলো আমায়। কিন্তু ঠিকই তো কদিন পর তোর প্রেমে পড়ল। সেই রাগ থেকেই আমি তৃষাকে হেল্পও করি। আর আজ তুই বড় বড় করে বলছিস, আরে আমাদের সাথে বাজি ধরে তো তনুজাকে প্রেমে ফেলতে গিয়েছিলি তুই। দারুণ অভিনয় করলি মাইরি, অভিনয়ে মাত করলি। তনুজা তোর প্রেমে পড়ল, ওদিকে তুইও। কিন্তু ওটা তো বাজি ধরাই ছিল। আর তুই আমাকে বলছিস নিজের দিকে তাকা। হাহ, বড় ভাইজের হবু বউ। যদিও তৃষা বন্ধু ছিল, তারপরও তো সেই সময় তৃষার পরিচয় ছিল তোর ভাইজের হবু বউ। তাকে নিজে পালাতে হেল্পও করলি। ইভেন একসময় ফোনে দুজনে রিলেশনে গেলি। হ্যাঁ দীপদে। তনুজার মাথার আকাশ ভেঙে পড়ল। দিব্যর সম্পর্কে এমন কিছু শুনতে পেয়ে তার স্বপ্নেও ভাবেনি সে। দিব্য উঁচু মাথায় মুহূর্তেই নুয়ে আসে। কোথাও একটা অপরাধবোধ ভুগছে সে। আজ লিমনের কাছে সে স্বচ্ছ নয়, কথাগুলো তো মিথ্যে নয়। তনুজার দিব্যের প্রতি ঘেন্না হচ্ছে। সে বাজি ধরে প্রেমের ছিল, পুরোটা অভিনয় ছিল। আর সত্যিটা তা তিশার সাথেও। এইসব শুনে দিব্যের প্রতি ঘৃণার মাত্রা বাড়তে থাকে। তনুজা এক হাত দিয়ে দিব্যের ধরে রাখা হাতটা এক ঝাটকায় সরিয়ে দিতে দিতে কণ্ঠের তেজ নিয়েই বলে, হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো দিব্য। তোমার কোনো রাইট নেই এভাবে যখন তখন আমাকে ছোঁয়ার। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম আমার সাথে কথা বলতে হলেও দুইবার ভেবে কথা বলবে। আমি তোমার গার্লফ্রেন্ড নই, মনে রাখবা। আমি তোমার ভাইয়ের বিয়ে করাবো, হবু বউও নয়। মনে রাখবা, আমি তোমার ভাইয়ের বিয়ে করাবো। দিব্যের কানে বার কয়েক কথাটা ঝনঝনিয়ে বাজতে থাকে। কিছু সময়ের নিয়ে দিব্যর মুখ থেকে অস্পষ্টে বের হই, সরি। ওদিকে রাফি লিমনের দিকে নিয়ে কেটে পড়ে। সিএনজি ডেকে ওকে বসে হাসপাতালে নেওয়ার জন্য নীতি শান্ত কণ্ঠে বলল, বাড়ি চলো। আর আমার মনে হয় আপাতত তিশার ব্যাপারটা হাইডে রাখাই বেটার হবে, কারণ তিশা এসব করেছে। সেসব তুলে ধরতে গেলে তোমাদের দুজনের বিষয়টা সবার সামনে আসবে। জানি না ভাইয়া কিভাবে নিবে, কিন্তু নানু আপু ঠিকভাবে নিবে না। তাই বলছি, এখন এসবের পিছনে বউ আর লিমন ছিল, এতটুকুই সবাইকে জানানো ভালো হবে। পরে কোনো উপযুক্ত সময় দৃঢ় স্থিরভাবে ভাইয়াকে জানানো যাবে। তিশার নাম কর্ণকুহরে পৌঁছতে দিব্যের কপালের শিরা ফুলে ফেপে ওঠে। পরপর নুয়ে থাকা মাথাটা উঁচু হয়ে হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে কণ্ঠে সমস্ত ক্রোধ ঠেলে বলে, তিশা, ও চিনে না আমাকে, চিনে না সাফওয়ান দিব্য মির্জাকে। ওর কত বড় স্পর্ধা, আমার বাড়ির বোয়াকে দিয়ে এত বড় নোংরা কাজ করেছে। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে ও ভাবতেও পারে না। তিশাকে আমি দেখে নিব। আশেপাশে মানুষ জটলা ধীরে ধীরে কমতে শুরু করে। ব্যস্ততায় ঠাসা নগরীর ব্যস্ত মানুষের যার যার কাজে ফিরতে থাকে। এই শহরের কত রং, কত ঢং, দিন দুপুরে কত কী ঘটে, এইসব দেখে শুনে অভ্যস্ত তারা। রাস্তায় মারামারি, হানাহানি, এসব আহাজারি কিছুই নয়। আর নিজের নিজ কাজে প্রত্যেককে এতটাই ব্যস্ত যে সময় নষ্ট করবে কৌতূহলী হয়ে থাকার জবা ইচ্ছে দুটো খুবই কম থাকে। দিব্য যখন তিশাকে দেখে নিবে, হেনায়েত বলছে, সেই সময় তনুজা মুখ খোলে। রুষ্ট কণ্ঠায় সে বলে, ব্যাস দিব্য, ব্যাস, অনেক হয়েছে। তোমাকে এতটা প্রতিশোধপরায়ণ হতে হবে না। অন্যকে দেখে নেওয়ার আগে ভালো করে নিজের দিকে একবার তাকাও। তৃষা এসব এমনি এমনি করেনি, সে কিন্তু রাগক্ষোভ থেকে এটা করেছে। হ্যাঁ, তার হিংসা রাগক্ষোভ পুরোটাই ভুল। তবে তৃষার এই রাগ হওয়া, সেই রাগ মেটাতে ষড়যন্ত্র করার জন্য পরোক্ষভাবে কেউ না কেউ দায়ী। আজকাল অহরহ পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তৃষার মতন ষড়যন্ত্রকারীদের হাতে নিরীহ কাউকে বলি হতে। সবার কাছে তৃষারা যেমন অপরাধী, ঠিক তেমনই তৃষারা যার জন্য এমন হিংস্র হয়, সেও সমান দায়ী। জানো দিব্য, জানো তুমি তৃষারা এমন হয় কি জন্য? কিভাবে তারা এতটা হিংস্র হয়? পরোক্ষভাবে তাদেরকে ষড়যন্ত্রকারী বানায় কে, জানো তুমি? নীতি আর স্বরূপ ভ্রুকুটুকু কুঞ্চিত করে তনুজার পানে চেয়ে। দিব্য নির্ধারিত নির্বোধের মতো চেয়ে তনুজা কী বলতে যাচ্ছে তা বোধগম্য হচ্ছে না। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসল। তারপর দিব্যর দিকে আঙুল তাক করে বলল, তোমার মতো দিব্যরা, তোমার মতো প্রতারণাকারী দিব্যরা সমাজে তৃষাদের তৈরি করে। নিজ ভাইয়ের সাথে প্রতারণা করে, ভাইয়ের এক্সের সাথে রিলেশনে যায়। এখানেই শেষ নয়, কাহিনী তো আরও বাকি আছে। তারা তো রিলেশনটাকে টাইম পাস হিসেবে নেয়। আজ এর সাথে টাইম পাস, তো কাল ওর সাথে টাইম পাস। আজ একে ভালো লাগলো, রিলেশনে গেলাম, তো কাল আরেকজনকে ভালো লাগলো,
নাও ব্রেকআপ, তারপর আরেকজনের সাথে রিলেশন তৈরি করা, সুন্দর অভিনয় করা। তনুজার তাচ্ছিল্য করে বলা প্রত্যেকটা কথা দিব্যর বুকে ছড়ির মতো বিঁধেছে। কত বিক্ষত হচ্ছে তার হৃদয়টা। দিব্য চোখ দুটো বন্ধ করে নেয়, তারপর পলক তুলে শূন্য দৃষ্টিতে উপরের দিকে তাকায়। অন্য সময় হলে দিব্য জোর করে বলতো, বিশ্বাস করো তনু, তুমি কখনোই আমার টাইম পাস ছিলে না। বন্ধুর সাথে বাজি ধরে তোমার প্রেমে ফেলতে গিয়ে আমি নিজেই তোমার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, আমি এর আগেও রিলেশনে গিয়েছিলাম, কিন্তু তিশার প্রতি আমার কোনো ফিলিংস আসেনি। এছাড়া বন্ধুর সাথে ঘুরতে ফিরতে অনেক সময় মেয়েদের সাথে ফ্ল্যাটিং করেছি, কিন্তু তাদের কারোর প্রতি আমার ভালোবাসা অনুভূতি করিনি। কখনো কারোর জন্য উতলা হয়নি। কাউকে এক পলক দেখার জন্য এক ফোঁটা ছটফট করিনি আমার হৃদয়। তাদের কারোর জন্য অস্থির হয়নি আমি, কিন্তু তোমার জন্য পাগলামি করেছি আমি। কনে কনে শীতে সকালে ঘুম থেকে জেগে কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা 1.5 ঘন্টা পথ বাইক চালিয়ে ফুল নিয়ে গিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে আমার পথে দুর্বল করতে গিয়ে তোমার আগেই আমি তোমার বিমোহিত হয়েছি। আকাশ বাতাস কাঁপিয়ে জোর গলায় বলতে পারবো, আমি তোমার সাথে চিট করিনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এখানে এক ফোঁটাও মিথ্যে নেই। তবে আজ কেন জানি না নিজের হয়ে নিজের ভালোবাসার জন্য সাফাই গাইতে ইচ্ছে করলো না দিব্যের। সম্পর্কের জটিল সমীকরণ এসে দাঁড়ালো তাদের মধ্যে। একদিন দিব্যের ইভানকে দায়ী করত, কিন্তু আজ মার্বেলের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেল বিষয়টা। ইভান নয়, এসবের পিছনে ছিল তিশা। একদিন ইভানের উপর রাগ ক্ষোভ জিদ নিয়ে তনুজাকে ফের নিজের করে পাওয়ার স্বপ্ন দেখলেও আজ মুহূর্তে ফিরে পাওয়া প্রতিরক্ষায় মন থাকা কেমন নিয়ে আসে দিব্যের। দিব্য ভগ্ন অপরাধী মন নিয়ে মাত্রা নুয়ে ফেলে। তনুজা বড় বড় শ্বাস ফেলে নীতির দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, নীতি, আমার মনে হয় সত্যিটা বলে দেওয়াই বেটার। কোনো কিছু লুকোনো ঠিক নাই, পাছে গিয়ে সমস্যা হতে পারে। দিদুন যেভাবে ন্যায় নিবে, তারপর উনিও যেভাবে ন্যায় নিবে। তবে আমি কোনো মিথ্যা ছলনার মধ্যে নিজেকে রাখতে চাই না, কোনো কিছু লুকোতে আড়াল করতে চাই না আমি। নীতি অস্থির চিত্তে বলল, তুমি আমার কথাটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো ভাবিমণি। দেখো, দিদুনকে তো চিনোই, বড্ড পুরনো আমলের ধ্যান ধারণা তার। তোমার আর ছোট মির্জার কথা জানলে প্রচণ্ড অসন্তোষ হবে। এবার আসি ভাইয়ের কথায়। ভাইয়ের মানসিকতা সম্পর্কে পুরোপুরি না হলেও আমি অল্প অল্প অবগত আছি। ছোট থেকে ভাইকে দেখছি। আমার মনে হয় তোমাদের রিলেশনের কথা জানলে ভাই এই সম্পর্কটা স্বাভাবিক রাখতে পারবে না। যেহেতু তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখান থেকে ফেরার উপায় নেই। তনুজা তৎক্ষণাৎ বলে উঠল, নীতি, তুমি ভুল বুঝছো। আমি ফিরে আসার কথা আজ পর্যন্ত বলিনি। প্রথম ওনাকে দায়ী করলেও আমি এটা তখনও বলিনি, আর আজও আমি ফেরার কথা বলছি না। দিব্য আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে বলে, নীতি, তুই ঠিকই বলেছিস, আপাতত এসেকে সাইডে রাখ। দিদুন ভুল বুঝে উল্টোপাল্টা কিছু করতে পারে, আর একবার সোসাইটিতে যেটা রটেছে ওরকম কিছু রটাবে ইভানের সমস্যা হবে, ও মানসিকভাবে ফের অসুস্থ হতে পারে। এই জন্য হলেও আমার সবটা প্রকাশ করার দরকার নেই। সমাজের লোকের কানে একবার কথা গেলে আলোর গতিতে ছড়িয়ে দিবে। মির্চি বাড়ির বড় ছেলের বউয়ের ছোট ছেলের সাথে সম্পর্ক ছিল। এভাবে দিব্য কাটকাট গলায় বলল। দিব্যের বলা ইভানের মানসিক ড্রামার কথা শোনা একবার একটু দমে যায়, আর কিছু বলে না। দিব্য নীতির উদ্দেশ্য করে বলে, সন্ধ্যা হয়ে আসছে নীতি, তুই তো। থেমে যায় দিব্য। তনুজার নাম সম্পূর্ণ করে না, মস্তিষ্ক সজাগ হয়। তনুজার বলা কথাটা পরপর স্মরণ হয়। 2 সেকেন্ড পর মোলান স্বরে বলে, নীতি, তুই ওনাকে নিয়ে বাড়ি চলে যা। নীতি শুধিয়ে ওঠে, তুমি যাবে না? তুমি চলো, তোমার সাথে তো যাওয়াই যা। দিব্য এদিকে দিক তাকালো, আমার কাজ আছে, আমি পরে যাব। তারপর একটা রিক্সা দেখে নিয়ে হাত উঁচিয়ে ডাকলো, এই খালি। পরপর রিক্সা আসতেই দিব্য ভাড়া মিটিয়ে দেয়। এক পলক তনুজার দিকে চাইলো, তড়িৎ নজর সরে নিয়ে নীতিকে বলল, যা বললাম তাই করো, আর হ্যাঁ, বাসায় পৌঁছে মেসেজ দিস। নীতি মুখটা মলিন হয়ে আসো, বুকের ভেতরে কষ্টের অনুভব হচ্ছে, বাইরে প্রকাশ করছে না সে। সেই দিন আছে দিব্য যখন নীতিকে তনুজার থেকে শুনতে বলেছিল, তারপর দিব্য তনুজার দিকে তাকালো। তনুজার দিব্যর এড়িয়ে যাওয়া সবটা নজর আসে নীতির। সে অনুমান করছিল, তবে একদম শিওর ছিল না। আজ যখন নিজে কানে শুনল, সেই মুহূর্ত চেনচেনে ব্যথা হয় বুকে। এখন দিব্যের মলিন মুখ দেখে নীতির মায়া হচ্ছে। ইস, সবাই কেমন ভুলে যাওয়া জায়গাটা দিয়ে ফেস করে যায়। তাদের বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রে কেন এমন হচ্ছে না, নীতি উত্তর খুঁজে পাচ্ছে না। মির্জা বাড়ির লিভিং রুমে পিনপিতন নীরবতা বইছে। তনুজা আর নীতি বাড়ি ফেরার পরপরই ইভান আর শিরিন সুলতান আসেন। নীতির নাম্বার থেকে মিসড কল দেখে উঠে আসে, দেখে মিটিং শেষে ইভান ব্যাক করে, এদিকে রিসিভ করে না। এর মধ্যে শিরিন সুলতান ইভানের অফিস রুমে এসে বাসায় ফেরার কথা বললেন। নূরজাহান বেগম ফিরে নিত্যের থেকে সবটা শুনে বৌমাকে ইভানের
সাথে নিয়ে তাড়াতাড়ি আসতে বললেন। ইভান দুহাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। নূরজাহান বেগম গভীর মুখে বসে আছেন। ওনার পায়ের কাছে মেঝেতে বসে বুয়া কেঁদেই চলেছে সে আসার পর থেকে। তনুজা সহ বাকিরা দাঁড়িয়ে। নীতি পরপর সবটা বলে, বুয়া কিভাবে কি করছে আর কার কথা মতো। নূরজাহান বেগম গভীর গলায় শুধালেন, তা ওই ছেলে কি নাম যেন বললে? ও হ্যাঁ, মনে পড়ছিল, লিমন। তো সে কোনো এরকম করছে, তার সাথে নাতবইয়ের কি শত্রুতা? আর নাতবউকে চিনিবে কিভাবে? তনুজা দৃষ্টি নত করে দাঁড়িয়ে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করে। তনুজা মুখশ্রী ভীত সন্ত্রান্ত লাগছে। তনুজা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। তনুজা হিতি হড়বড় করে বলে ওঠে, তোমার সাথে তো যাওয়া যাবে। আরে নানা অপু, এখানকার সময় কাউকে চেনা আবার ব্যাপার নাকি? কলেজে যাওয়া আসার পথেই দেখেছো হয়তো। আর ওই ছেলে ভাবিমণিকে প্রপোজ করেছিল। ভাবিমণি ঠাস করে চর মেরে রিজেক্ট করেছিল। সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে এই ষড়যন্ত্র করে। এবার বুঝলে? নূরজাহান বেগম ভেতরে ভেতরে একটু বেশি খুশি হলেন, মনে মনে সন্তুষ্ট হন। যজ্ঞে নাথবাবু চড় মেরেছিল, ভালোই লাগ করেছিল, তবে উপরের মুখটা গভীর করে রাখলেন। ইভানের মনে কিছু প্রশ্ন জাগছে, তবে এখন সবার মাঝে তনুজাকে প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলতে চায় না সে, আর নয়তো সবার মাঝে কোনো রকমে ছোট করতে। তাই আপাতত প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রাখে। নূরজাহান ফের জিজ্ঞেস করলেন, দিব্য কই? সে ফিরল না? ছেলেটাকে কি খুব বেশি মেরেছে? শুধু বেশি, খুব বেশি হয়, কয়েকটা দাঁত পড়ে যাবে আমি শিওর। ঠোঁট কেটে যা তা অবস্থা। ইস, রক্ত রক্ত দেখে শেষে গিয়ে আমার একটু মায়া হলো। আর অকালে বেচারা কয়েকটা দগ্ধ আখ্যা পাবে, এই দেখে তো রীতিমতো আমার মায়া হলো। আহারে, এই ফোকলারে কোন মেয়ে বিয়ে করবে? নিত্য সশব্দে হেসে উঠল। নূরজাহান দুই বোনের দিকে চোখ গরম করে তাকালো। নিথি জিভে কামড় দিয়ে থেমে যায়। শিরিন সুলতানা বললেন, মা, তাহলে আমি পুলিশকে ফোন করি, বউকে এসে নিয়ে যাক। এভাবে ঘুমের ওষুধ আর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা দণ্ডনীয় অপরাধ। যদি বড়সড় অঘটন করতো তখন কি হতো? তাই ওকে সাজা পেতে হবে, সাথে ওই ছেলের নামেও ডায়েরি করব। পুলিশের নাম শুনতেই আবার হামাও করে কেঁদে উঠল বুয়া। নূরজাহান বুয়ার দুটি পা জড়িয়ে ধরে বিলোপ করতে থাকে। নূরজাহান চ শব্দ উচ্চারণ করে এক হাতে ছাড়িয়ে বলতে থাকে, আহ, ছাড়ো তো, আর থামো। কানটা ঝালাফালা করে দিলে তো দেখছি। আর এখন কাঁদছো, আগে মনে ছিল না? সেজন্য কখনো অন্যায় করতে হয় না। আজ না হয় কাল ধরা পড়তে হয়, স্বচ্ছ থাকতে হয়। আর কিছু হোক বা না হোক, দিন শেষে নিজের কাছে নিজে স্বচ্ছ, আমি ভালো আছি বলে গর্ববোধ করা যায়। শিরিন মোবাইলটা বের করে ডায়াল করতে যাবে, সেই সময় নূরজাহান ব্যগ্র করে বলে উঠলেন, দাঁড়াও ছোট বৌমা, পুলিশে কল করার দরকার নেই। সবাই বেশ অবাক হয়। নূরজাহান ফের বলতে থাকে, এই ছেলের শাস্তি তো ছোট দুভাই নিজ হাতেই দিয়েছে, আর বাকি রইল বুয়া। তার ঘরে ছেলে মেয়ে আছে, জেলে গেলে মেয়েদের বিয়ে দেওয়ার সমস্যা হয়ে যাবে, আর আমাদের দ্বারা কোনো ক্ষতি হোক চাই না, তাই পুলিশকে দিতে যাচ্ছি না। এক কাজ করো তুমি, এই মাসে যে কয়দিন কাজ করেছো হিসেব করে সেই টাকা ওকে দিয়ে দাও, আর এক্ষুনি একে আমার চোখের সামনে থেকে দূর হতে বলো। কোনো দিনও যেন আমার সামনে আর ও বাড়ির ত্রিসীমানায় না দেখি। নিত্য চোখ মুখ বিস্ময় নিয়ে বলে, নানপু, তুমি বউকে এমনি ছেড়ে দিচ্ছ, তাও আবার টাকা দিয়ে? ও কাজ করেছে, ওটা ওর হক, সেটা তো আমরা মেরে খেতে পারি না। আর ক্ষমা করা খারাপ নয়, তাই ক্ষমাস্বরূপ ও জেল হাজত থেকে বেঁচে গেলেও। আর ওরা চেয়েছিল ষড়যন্ত্র করে খারাপ করতে, কিন্তু ওদের পরিকল্পনা তো ভেস্তে গেল। আমি আমার দাদু ভাইয়ের জন্য লক্ষ্মীমন্ত একটা বউ পেলাম, যা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেজন্য এই যাত্রায় ওকে ছেড়ে দিলাম। যাও তোমরা রুমে যাও। ইভান দাদুভাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাতবউ যাও। আর ছোট বৌমা, তুমি দিব্যর ফোন করে আসতে বলো। আর সব শুনে একটা জিনিস ভালো লাগলো, দিব্য ইভানের জন্য এই টানটা দেখে। কথাই আছে না, রক্তের সম্পর্ক কখনো ধুয়ে যায় না, পানি কাটলে দুই হয় না। খুব গর্ব করে বললেন নূরজাহান। বলতে গিয়ে চোখ দুটো তার চিকচিক করে ওঠে। নীতি হালকা হাসার চেষ্টা করে বলল, যাই, রুমে গিয়ে রেস্ট নিব, মাথাটা ভীষণ ধরেছে। কাল তো আবার হোস্টেলে ফিরতে হবে, সামনের মাস থেকেই সেমিস্টার ফাইনাল। উফ মাম্মা, আমি আজ এক্ষুনি ঘুমিয়ে পড়বো, তাই ডিনারের জন্য ডেকে প্লিজ ডিস্টার্ব করো না, কেমন? অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করে সবার মাঝে মুখের হাসি টেনে রেখেছিল নিত্যি।
ওদিকে ভেতরটা আস্থার বড্ড ক্লান্ত। নিধির একলা থাকতে ইচ্ছে করছে। অনেক কয়েকটা শব্দ গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলে রুমে চলে যায়। হ্যাঁ, তবে এটা সত্যি কালকের যে হোস্টেলে যাচ্ছে তার ছুটি শেষ। রুমে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ধপ করে বসে তনুজা। দুহাত বিছানায় ঠেস দিয়ে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে শার্টের হাতার কাছের বোতাম খুলতে খুলতে তনুজার দিকে চাইত। দাঁত দিয়ে ডান পাশের নিম্নোক্ত চেপে ধরে কিছু পলক তনুজাকে দেখল। তারপর গভীর করে শুধাই, তুমি কি ঠিক আছো? তনুজা মাথা তুলল। ক্লান্তিতে ভারী আসা ঘন পল্লব দুটি পূর্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। দুইজনের চোখে চোখ পড়তে ইভান ভ্রুটি বাঁকিয়ে বলল, না মানে তোমাকে কেমন জানি লাগছে, অসুস্থ ফিল করছো কি? তনুজা আরেক দফা বিস্মিত। সত্যি তার কেমন অস্থির অস্থির লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, সাথে কোনো কিছুই ভালো লাগছে না। মিহিসরে জবাব আসলো, না ঠিক আছি আমি। ইভান শার্টের বাটন খুলতে খুলতে বলল, ওহ আচ্ছা। ভেতরে থেকে প্রশ্নটা এবার বেরিয়ে আসতে চাইল। ইভান জিজ্ঞেস করলো, আচ্ছা একটা কথা বলো তো, লিমন কিভাবে তোমাকে চিনে? নীতি যেটা বলতো কেমন জানি মনে হলো। তনুজার শ্বাস প্রশ্বাস বাড়তে থাকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতামতা করেই বলে, কেমন জানি মানে কি মনে হলো? ইভানের চোখ কপালে খাস পড়ে। সে বলে, না তেমন কিছু না। তুমি কি আমার প্রথম প্রশ্নের উত্তর দিলে না? তনুজা বসাতে করে ঝট করে দাঁড়ায়, কথাটা এড়িয়েই যায়। মাথা ধরেছে, ফ্রেশ হব। পরপর লম্বা পা ফেলা অশ্বমী থেকে তনুজা বেসিংয়ের সামনে দাঁড়ায়। ট্যাপটা ছেড়ে দুহাতে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে মুহূর্তে মুখে থাকা পাথরের পথের আগলে ধুলোয় ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ইস, এমনি করেই অতি সুন্দর কিছু মুহূর্ত, পুরনো স্মৃতি মুছ থেকে জমা যেত আলকা ধুলোয় তখন সাফ করে দেওয়া যেত। তাহলে বাঁচা থাকার সহজ হতো, নিজেকে হালকা লাগতো। তবে তনুজা দৃঢ় প্রত্যয় নেই, সে নিজেকে দ্রুতই গুছিয়ে নিবে। রাত্রি 11টা পেরিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে বাতিগুলো টিমটিম করে জ্বলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান দুহাতের ট্রাউজার পকেটে গুজে শটান দাঁড়িয়ে। আজ আর বাইরে যায়নি সে, কেন জানি ইচ্ছে করলো না। তনুজার ধোয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে রুমে আসে। রুমের চোখ বুলে ইভানকে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায়। দিতুন খানিকক্ষণ আগে আসছিল। দাদু ভাই আজ বাড়িতে রাতের খাবার খেলো, বাইরে যায়নি, এটা খুব ভালো। আর এই যে মেয়ে, সব সময় তো দেখি কেমন মুখ ভার করে থাকো। যত অমাবস্যা গ্রহণ যা আছে সব দেখি নিজের মুখেই লাগিয়ে রাখো। স্বামীর সামনে সবসময় হাসি মুখে থাকতে হয়, আর সেজে গুজে। তোমার তো এসবে বালাই নেই। আগে দাদু ভাইয়ের রাতে কফি খেত, কড়া করে বানানো, তাই আজ তুমি নিজে বানিয়ে নিয়ে দিবা। আবার আগের মতো হোক সে, ওসব সাইপাস গিলার অভ্যাস বাদ, সাদ দিয়ে সুন্দর করে বাঁচতে শিখুক। আরও হ্যান ত্যান বলতে থাকে। তনুজার কথা মতো কফি বানিয়ে আনে। রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকে ইভান। তনুজা খানিকটা দূরত্ব দাঁড়িয়ে হালকা কেসে নিজের উপস্থিতি জানান দেয়। পরপর কাছে গিয়ে কফির মাগে বাড়িয়ে বলে, আপনার কফি। ইভান কিছু না বলে তনুজার মুখের দিকে তাকিয়ে রয়। তনুজা অপ্রস্তুত হয়, ঢোক গিলে বলল, দিদুন পাঠিয়েছে। তনুজার মুখে নিশ্চিত রোবটের মতো সুস্বার্থ কথাটি ইভানের কাছে ভালো লাগলো না। ইভানের অবস্থান মন কেন জানি শেষার্থ কথায় বিরক্ত হয়। প্রথমে তনুজাকে কফি হাতে দেখে একটু অবাক হলেও শীতল বাতাসের ছোঁয়ার মতনই মনের কোণে শীতলতা অনুভব হয়। ইভান হাতটা বাড়িয়ে কফির মাগ ধরতে গিয়েও তনুজার আঙুলের ছোঁয়া লাগে। ইভান পরপর কফির মাগটা চুমুক দিয়ে বসায়। তনুজার রুমের দিকে অগ্রসর হয়। এমন সময় ঠান্ডা গলায় স্বর আসলো, রোজ রোজ তোমায় কোলে তুলে নিতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, তাই বলছি সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়বে। তনুজার দুগাল লজ্জায় লাল হয়ে যায়, কান দিয়ে উষ্ণ ধোয়া বেরোয়। সে কি ইচ্ছে করে এমন করছে নাকি? জগতে গিয়েই তো কাল চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। তনুজা লম্বা পা ফেলে রুমে চলে যায়। ইভান ছোট্ট করে কফির মাগে চুমুক দিয়ে আকাশপানে তাকায়। সে ভাবতে থাকে কি করবে, জীবনটা সবরন্ত গুছিয়ে নিবে কি? আগে তনুজার সাথে কথা বলা জরুরি। মেয়েটা আসলে লাজুক নাকি ভিতরে রহস্য আছে কোনো? মেয়ে মানুষে বিশ্বাস করতে ইভানের বড্ড বেশি ভয় হয়। আবার যদি সে ঠকে যায়? এখন যেভাবে চলছে দুইজন দুইজনের মতো, দায়িত্ববোধ আর লোক দেখানো সব। দুইজন কারোরই টান মহব্বত নেই, যা হচ্ছে এই নামমাত্রই বিয়ের দায়িত্ব থেকে। ইদানিং মেয়েটা তাকে আকর্ষিত করে, তবে ঠকে যাওয়া প্রতারিত হওয়ার ভয়ে আড়ষ্ট হৃদয় বাধা হয়ে দাঁড়ায়। মেয়ে জাতিকে বিশ্বাস করা মানেই চরম ভুল। এই ভুল কি আর একটিবারের করবে ইভান? উত্তর প্রস্তুত করতে পারছে না সে বেশি দ্বিধার দ্বন্দ্বে ভুগছে। দুমনয়ে আছে সে। রাত 1টা বাজতে চলছে। মাত্র বাড়ি ফিরছে দিব্য। মা ফোনের পর ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে। অবশ্য বাধ্য হয়ে কেবল আসলো সে। ডিনারের কথা বলতেই সোজা খাবে না, ক্ষুধা নেই বলে দেয়।
দিব্য বিছানায় বসে মাথা নিচু করে। পাশে শিরিনা কান্না ভেজে চোখ নিয়ে বসে। ছেলের মলিন মুখ থেকে ভেতরটা হু হু করে কেঁদে উঠেছে। গিলে নেওয়ার সত্ত্বেও শর্ত দেওয়ার চেষ্টা করে ব্যর্থ। দু চোখ বেয়ে ঝরঝরি অশ্রু গড়িয়ে পড়ছে। আচমকা দিব্য মায়ের কোলে উপরে মাথা রেখে শুয়ে পড়ল। দুহাত কোমরে জড়িয়ে পেট মুখ গুজে বলল, মাম্মাম আমি একটা আদর করবে? আমার না ভীষণ কষ্ট হচ্ছে, আমার একটা আদর করো না মাম্মাম। ইস, ছেলেটা যেভাবে বলছে ওর ভেতরে কতই না কষ্ট হচ্ছে। শিরিনের ভেতরটা মুচড়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠলেন। হাতটা ছেলের চুলের ভাঁজা দিয়ে চলে যায়। মুখে কিছুই বলতে পারল না। কিছু সময় নীরবেই কাটে। অতঃপর দিব্য বলে, মাম্মাম আমার ছেলে খুব খারাপ, খুব খারাপ। তার দ্বারা ভালো কিছুই হয়নি। সে যা কিছু করছে সব রং ছিল, কোনোদিন ভালো কিছুই করেনি। তোমার ছেলে বদমেজাজি রাখি, তারপর বাজে চরিত্রের। আমি খুব বেশি খারাপ, তাই না মাম্মাম? শিরিন সুলতানা নাক টেনে নেন। দিব্যের চুল থেকে হাত দুটো সরিয়ে দুহাতে ছেলের মুখটা উঁচু করে ধরলেন। কপালে সারা চুমুকিতে বললেন, মোটেও আমার ছেলেটা খারাপ নয়। আমার ছেলে আমার কাছে বেস্ট। আমার সোনা বাচ্চা, আমার আদরের মানিক। আমার বাচ্চা তো খুব ছোট, কতটুকুই বা বুদ্ধি, তাই এই বয়সে একটু আধটু ভুল করলেও সে এতটা খারাপ হয়ে যায়নি। আর তোমার রাগ জেদ আমি কখনোই বিরক্ত হইনি দিব্য। এই যে এখন তুমি কেমন চুপচাপ মেয়ে আছো, এভাবে তোমায় মানাচ্ছে না। তুমি রাগবে, জেদ করবে, তাতেই আমার কাছে তোমাকে মানায়। আমার সোনা বাচ্চা, তুমি সবটা ভুলে যাও, নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মাম্মাম প্রকৃতির বিচার কথাটা মিথ্যে নয়। দিব্য সোনা, তুমি তো খুব স্ট্রং, তাহলে আজ কেন ওইভাবে বলছো? আর তুমি এমন কেন? বড় অন্যায় করনি। তুমি না জেনে হয়তো ইভানের উপকার করেছো। দিশা কখনো ইভানের বউ হওয়ার যোগ্য ছিল না। দিব্য থামিয়ে দিয়ে বলে, মাম্মা আমার পাসপোর্ট তো তোমার কাছে, কালকে সেগুলো আমাকে দিয়ে দিও। পাসপোর্টের কথা শুনে বুকের ভিতর ধকধক করে ওঠে শিরিনের। তবে কি দিব্য বাইরে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে? রৌদ্রোজ্জ্বল ঝলমলে নতুন দিন। সকাল থেকে কিচেনে রান্না করতে খুব ব্যস্ত তনুজা। নতুন বউ এখনও ঠিক হয়নি। ওদিকে শিরিন সুলতানা মাথাটা ধরেছে, তাই এখনও নিচে আসেনি। আজ সকালে কাজ ত্রতস্থ হতে একা একাই করছে তনুজা। এতটুকু দম ফেলানো ফুসরত মিলছে না তার। টেবিলের নাস্তাগুলো এক এক করে সাজানোর সময় তামান্না এসে চেয়ার টেনে বসলো। কপাল কুঁচে ঠোঁট বাঁকিয়ে বলল, আজ এত বেলা হয়েছে, তা কেউ ডাইনিংয়ে এখনো আসছে না যে? আর এসে বা কি করবে? এখন তো ব্রেকফাস্ট তৈরি হয়নি। তা কি এত রান্না করলে যে এত বেলা হয়ে গেল? একাতে সব কিছু করাতে যে ঢের সময় লাগে। যে নিজে রান্না করে তা কেবল সেই জানে। শুয়ে বসে শরীর না নাড়িয়ে চলা মানুষ তা কী করে জানবে, তা বুঝবে? তনুজার জায়গায় অন্য কেউ হলে এভাবে বলতে দুই দুবার ভাবত না। কিন্তু তনুজার হাতে নেই কারোর সাথে রোর আচরণ করার। তাই তো সে সব সুলভ নম্রস্বরে প্রত্যুত্তরে বলল, সরি ফুপি, একটু দেরি হয়ে গেল। পরোটা, আলুর দম, কালাভুনা আর সবজি। সামনে পরোটা প্লেট থেকে একটা পরোটা উঁচু তুলে নিয়ে নাক সিটকে তনুজার দিকে তাকালো তামান্না। রোড জোড়ায় চেঁচিয়ে বলল, পরোটা রুটি কই? পরোটা বানিয়েছো ঠিক আছে, তবে জানো না তুমি আমি তেলে ভাজা পরোটা খাই না। আমার জন্য তেল ছাড়া সেকে দিতে পারতে। তেলে চুপ করছে সবগুলো। এখন আমি কি দিয়ে ব্রেকফাস্ট করবো শুনি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে তনুজার বুক ছিঁড়ে পরপর বলে ওঠে, আপনার জন্য রুটি করেছি, কিচেনে আছে, নিয়ে আসছি। এই বলে কিচেনে পা বাড়বে তনুজা এমন সময় নজর আসে গায়ে আটশাট পিত রঙের শার্ট গায়ে অস্তীর্ণ কোণে অবধি গোটাতে এদিকেই সিঁড়ি বেয়ে নামছে ইভান। ইভানের মুখবাই বড্ড শান্ত, ধূসর চোখ জোড়া স্থির। সেই দিনের কথা মনে পড়তেই তনুজা চমকায় অপ্রস্তুত হয়। সবটা শুনে থাকে যদি সেই দিনের নাই ফপিকে তাড়া করে কিছু বলে ওঠে ইভান। এই নিয়ে তনুজার ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়। পরপর নজর সরিয়ে তনুজা কিচেনের দিকে পা বাড়ায়। ইভান চেয়ার টেনে বসে। এক এক করে নূরজাহান বেগম, তারপর দিব্যর বাবা শাহরি আর মির্জা আসলেন। ইভান প্রথমে কথা তুলল, দিদুন শুধু রান্নার জন্য দুটো বুয়া রাখবে, তুমি না পেলে আমায় বলবে, আমি আজকের মধ্যে ঠিক করে দিব। নূরজাহান বললেন, একটা তো ধোয়া মোছার জন্য আছে, আর রান্নার কাজে সাহায্য করার জন্য আবার দুটো দিয়ে কি হবে দাদু ভাই? বাড়িতে বউ আছে, কাল ওটাকে বিদায় দিয়েছি। আরেকটা ধীরে হস্তির ভাবে দেখে শুনে ঠিক করব। তনুজার কলেজ আছে, তারপর একজনকে সবসময় অহেতুক অর্ডার করা মানে তারই উপরই জুলুম করা। যার নিজের কিছু না করে অর্ডার করবে তাদের জন্য হলেও দরকার আছে। আচ্ছা তোমাকে দেখতে হবে না, আমি নিজেই আজকে দুটো বুয়া ঠিক করে পাঠিয়ে দিব। নূরজাহান ঠের বিরক্ত হয়, তবে আর কথা বাড়ালো না। তামান্নার মুখটা থমথমে হয়ে যায়। ভেতরে রাগে হিসিস করতে থাকে। ভাইপো ইনডাইরেক্টলি বলল তার বউয়ের উপর অহেতুক অর্ডার করছে সে। মুখের রাগ অন্ধকার হয়ে যায় তামান্নার। নূরজাহান তামান্নাকে উদ্দেশ্য করে শুধালো,
দিদি পৌঁছে গিয়েছে কি? ফোন দিয়েছে? তাজ এত তাড়াহুড়া করে গেল, না খেয়ে দিয়ে সাত সকালে রওনা দিল যে? পরীক্ষা টরীক্ষা আছে নাকি? খানিকক্ষণ আগে আমি ফোন করেছিলাম, এখনো পৌঁছায়নি। আজকে নাকি ওর প্রেজেন্টেশন আছে, তাই সকাল সকাল চলে গিয়েছে। প্রেজেন্টেশন কি তা নূরজাহান বোধগম্য হয় না, তবে বুঝলেন পরীক্ষার মতোই জরুরি কিছু একটা। তনুজার খাবার সার্ভ করছিল। আগে নূরজাহান আর চাচা শ্বশুরের প্লেটে পরোটা দেয়, তারপর ইভানের প্লেটে দিতে নেয়। ইভান চোখ তুলে তনুজার দিকে তাকালো। কিছু নোটিশ করতে ইভানের কপাল কুঁচকে আসে। ইভান ভ্রু নাড়িয়ে ইশারা করলো। তনুজা বুঝতে না পেরে বোকা বোকা চোখ করে চাইল। ইভান এবার এক আঙুল দিয়ে কপাল ঢলে ইশারা করে ফিসফিস করে বলল, আটার ডো। ও অস্পৃশ্যের আওড়াই তনুজা। পরপর বুঝতে পেরে শাড়ি আঁচল টেনে কপালটা ডলে নেয়। মুহূর্তে শুকিয়ে যাওয়া আঁচলটা খুঁতখুত করে কালো রঙের শাড়ির আঁচলে জড়ায়। সবার খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে দিব্য এসে বসে। মুখটা তার শুকনো, আশেপাশে তার নজর নেই। শাহরিয়ার নিজের চোখ তুলে ছেলের দিকে চাইলেন, মুখটা গভীর স্বরে শুধালেন। এসব কি শুনছি? দিব্য নির্লিপ্ত। সেকেন্ডেই পড়ে নেয় বাবাকে। বাবা কি বলবে তা যেন দিব্যর আগে থেকে জানা ছিল। শাহরিয়ার সাহেব বলতে থাকেন, তোমার মাম্মা যা বলল তা সত্যি? তুমি নাকি সিদ্ধান্ত নিয়েছো তুমি ইউএসএ চলে যাবে? দিব্য ছোট্ট করে জবাব দেয়। উপস্থিত সবাই অবাক হয়। শাহরিয়ার সাহেবের মুখটা আর একটু গভীর হয়ে আসে, কপালে প্রকার খাস পড়ে। ভরাট স্বরে ফের জিজ্ঞেস করলেন, হঠাৎ এই সিদ্ধান্ত? এমনি। ছেলের জবাব বড্ড গা ছাড়া আর হেয়ালিপূর্ণ মনে হলো শাহরিয়ার মির্জার। চোখ মুখ শক্ত করে আসে এবার। মোটা গলায় বললেন, এমনি মানে? যখন পড়াশোনার জন্য আমি যেতে বলেছি তখন যাওনি তুমি? তোমার নাকি দেশে থাকতেই ভালো লাগে? বাইরে বিদেশ বিভুই যে অচেনা জায়গা, অপরিচিত সবার মাঝে তোমার ভালো লাগবে না, থাকতে পারবে না তুমি। দেশে ঘরের বাইরে বেরুলেই চেনা মুখ, পরিচিত সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। নিজের চেনা শহর ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে গেলে তোমার দম বন্ধ হয়ে যাবে। এমনই অজুহাত দিয়েছিলে, তা এখন হুট করে এমন বলছো কেন? আমার মাথায় ধরছে না। তোমার ডিসিশন শুনে তোমার মাম্মা তো অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, তুমি এসব চিন্তা বাদ দাও। অফিসে জয়েন না করতে চাও, না করলে বিসিএস দাও, বা তোমার যেটা ইচ্ছে সেটাই করো। দিব্য খাবার মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, আমি আমার মাম্মার সাথে ফোনে রাতে কথা বলেছি, মাম্মাকে সব ব্যবস্থা করতে বলেছি, আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, নট হুট করে। আর তখনকার দিব্য আর আজকের দিব্যর মিলাতে যেও না বাবা। তুমি এতটাও বড় হয়ে যাওনি দিবে যে নিজের ডিসিশন নিজেই নিবে। তোমার ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার বাবা মা বেঁচে আছে। ইভানের মুখে থাকা খাবার চিবিয়ে যাচ্ছে, কেন জানি খানিকটা আগের মতো নিষাদ। তৃপ্তি খাওয়া হচ্ছে না, গলা কন্ধর ধরে করতে কষ্ট হচ্ছে। ইভানের অবচেতন মন দিব্যের এই সিদ্ধান্তের বিপক্ষে। মনের কোণে জমে থাকা রাক্ষব পর্দা যেন দূরে সরতে চাইছে। সেখানে ছোট ভাইয়ের জন্য ফের আগের মতন এক টুকরো নির্মল ভালোবাসা, আদর স্নেহ ভিড় করতে জমাচ্ছে। দিব্যের বাইরে যাওয়ার সিদ্ধান্ত শুনে কেমন মুসুলদে উঠল হৃদয়টা। পরম স্নেহ কণ্ঠে মাখা করতে ইচ্ছে করলো, তবে অদৃশ্য একটা বাধা থাকায় মনে হলো কথাটা তার আর বলে ওঠা হলো না ইভানের। তারপরও অন্তরাত্মা চাইছে দিব্য সবাই সাথেই থাকুক, কথা না হলেও চোখে দেখাতে হয়। হাজার হোক ভাই তো। নূরজাহান রুষ্ট কণ্ঠে বললেন, বুঝি না বাপু, তোমাদের এক একজনের মতিগতি বোঝা বড় দায়। কখন কার কি মনে ওঠে আর তাই করে বসো। ঠিক বিদেশ বিয়ে ওই সাদা চামড়া আর পাটের আঁশের মতন সোনালি চুলওয়ালা বিদেশিনী বিয়ে করবে। সবাই চুপ থাকলেও নিত্য ফিক করে হেসে ওঠে। তনুজা একপাশে চুপচাপ দাঁড়িয়ে। শাহরিয়ার মির্জা আদেশের সুরে বললেন, দিব্য, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার মা তোমাকে ছাড়া থাকতে পারবে না, শুনেই অসুস্থ হয়ে পড়েছে। তুমি যাওয়ার পর একদম শয্যাশায়ী হয়ে যাবে, আমি শিওর। তাই বলছি পাগলামি বাদ দাও। দিব্য নির্বিকার ভারে বললেন, সরি বাবা, সম্ভব নয়। আমি মামার সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব সব প্রসেস যেন শেষ করে হয়ে বলে দিয়েছি, আর আমি আমার সিদ্ধান্তে অটল অনড়। শাহরিয়ার মির্জা এবার তেতে উঠলেন, কণ্ঠটা বেশ জড়িয়ে বলল, ছোট থেকেই তুমি জিদি, রাগী, ঠিক আছে। তোমার যা মনে হয় তাই করো, সেটাও ঠিক আছে। তাই বলে আমাদের একটা কথাও রাখবে না, এটা কখনোই আশা করিনি তোমার কাছে। সে তখন থেকে নিজেকে নিজের মেজাজকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল দিব্য। বাবার কথা এবার আর শান্ত থাকা হলো না। ঝট করে মেজাজটা চটে গেল, ক্ষিপ্ত হলো সে। বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, আমার যা মনে হয় আমি তাই করি, আর যেটা সবার কাছে সবসময় রং মনে হয়, আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি চাইব যেখানে কেউ হস্তক্ষেপ না করুক, কারো মতামত আমার উপর চাপিয়ে দিবে না। আমার মনে হয় তাই আমি বাইরে যেতে যাচ্ছি, যেখানে মাম তার পুরো একটা বাধা দিতে বললো না, বলো তো।
ছেলের দিকে অসন্তুষ্টিতে চাহনি দিয়ে ধমকের সুরে বললেন, দিব্য গলার স্বর নামিয়ে কথা বলো। এভাবে কথা বলে নিজেকে আরও বেয়াদব প্রমাণ করো না। বাবার কথায় রাগ হুড়হুড় করে বাড়ল। স্বভাবস্বরূপ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের উপর থাকা কাঁচের জগটা এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। চোখের পলকে সুন্দর দেখতে কাঁচটা জগৎটা টুকরো টুকরো হয়, সাথে কাঁচ ভাঙার শব্দে কেউ কেঁপে উঠল। দিব্য কোনো দিকে নজর না দিয়ে হনহনেই বেরিয়ে যায়। মুহূর্তেই পরিবেশের নিস্তিত্ব আর থমথমে হয়ে যায়। কয়েকদিন পর চাঁদনি রাতে খোলা আকাশ, সাথে মৃদমন্দ দক্ষিণা বাতাস। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান আর তনুজা। ইভানের হাতে কফির মগ, খানিকটা দূরত্বে দুহাত বুকে ভাঁজ করে আকাশপানে চেয়েছে তনুজা। মৃদু বাতাসের শাড়ি আঁচলটা হালকা উড়ছে শ্যামবর্ণের কপালের বেবি হেয়ার। এই দৃশ্যটা কারো হৃদয় ঝড় তুলতে তা কি জানে? শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা শ্যামবর্ণ, সে বড্ড বেখেয়াল। কফির মাগে শেষ চুমুক দিয়ে মগটা পাশে নামিয়ে রাখি ইভান। এক পা দুপা ফেলে তনুজার দিকে এগোয়। হঠাৎ ঘাড়ে গরমে নিঃশ্বাস বর্ষণে তনুজা স্তম্ভিত ফিরে পায় কোমরে। সে ছোঁয়ায় তনুজার পায়ের পাতা শিরশির করে ওঠে, কেঁপে ওঠে পুলব শরীর। ইভান তনুজার কাঁধে থুতনি রাখে, মোহস্বরে ডাকল, তনুজা। তনুজা রুড়সহ সমস্ত কায়া কেঁপে উঠল যেন। এই আদুরি মোহময় ডাকে হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। গলা চৈত্রের খরার নাই শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঢোকে গলাটা ভিজিয়ে নেয় তনুজা। অস্পষ্ট স্বরেই বলে, হুম। ইভান তনুজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। পরপর পুরুষালী শক্ত রুক্ষ দুটো হাত তনুজার পিঠে জড়িয়ে ধরে। ইভানের উষ্ণ নিঃশ্বাস তনুজার চোখ মুখ আশ্রে পড়ছে। ইভানের গভীর নজরের জোড়া তনুজার ভীত মায়াবী মুখবীর চেয়ে রইল নিমিষেই। তনুজা ও চোখ বেশ কিছুক্ষণ চেয়ে থাকতে পারল না। ওর চোখ দুটো কেমন অদ্ভুত ঠেকছে। ওর চোখ দুটো নজর রাখতেই বুকের ভেতরটা এফড় ওপড় হয়ে যাচ্ছে। তনুজা যেন ওই নজরবিহীন বিলিয়ে যাবে। পরপর দৃষ্টি নামিয়ে নেয় তনুজা। ইভান তনুজার কপালে কপাল ঠেকায়। সফট ভয়েসে সে বলে, আমার এখন মনে হচ্ছে আসলে প্রণয় শুরু হয় বিয়ের মাধ্যমে। যে বাঁধনটা দৃঢ় শক্ত মজবুত হয়, যেখানে প্রতিটি মুহূর্ত থাকে হালাল পবিত্র, দুইজন দুইজনের দিকে তাকানো থাকে নেকি। দিন বেড়ে যায় একে অপরের প্রতি ভালোবাসার টান মহব্বত। তনুজার নিঃশ্বাস ক্রমশ বাড়ছে, সাথে বাড়ছে অজানা আতঙ্ক ভয়। ইভান সোজা হয়ে দাঁড়ায়। ইভানের হাত দুটো আস্তে আস্তে তনুজার মসৃণ কোমরে নামে। একটু নেমে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চেয়ে থেকে আওড়ায়, তনুজা, তুমি কি আমার অতীত সম্পর্কে অবগত? আমার ব্যাপারে সবটা জেনে বুঝে আমার এই সম্পর্কে একটা সুন্দর সূচনা করবে কি? আমি জানি তুমি সদ্য ফোটা ফুলের নাই পবিত্র, যেখানে আমার অতীতটা তোমার মতো সুন্দর নয়। আমার অতীতে এক বিশ্বাসঘাতকতা ছিল, তবে তুমি এতটুকু বিশ্বাস তোমার বরের উপর রাখতেই পারো। সে তোমার হক খোয়ায়নি। তনুজা, তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ কখনো আমাকে ঠকিও না। এমন কিছু করো না যাতে কোনো একদিন আমাকে বলতে হয় দিন শেষে আবার আমি ঠকে গেলাম, আবার সেই মেয়ে জাতির কাছে প্রতারণা পেলাম সেই মেয়ে জাতির থেকে। তনুজা হাঁসফাঁস ঠেকেছে। মানুষটা কত সুন্দর তার কথা অবলীলে বলে ফেলল, আর তনুজা তার থেকেও পবিত্র তুলে ধরল। তনুজার বিবেক দর্শন করতে থাকে, সে কি করে এখন নির্লিপ্ত আছে, তার কি উচিত নয় অতীতটা বলে দেওয়া? তনুজার মন সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওইদিকে তনুজা চুপ করে থাকাতে ইভান মৌন সম্মতি নেয়। তনুজার দিকে মাথা ঝাঁকিয়ে নেয় ইভান। তনুজা দ্বিধার দ্বন্দ্বে দোলচল থেকে বেরিয়ে আসে। কাপা কাপা গলায় বলে সে, ইভান, আমার আপনাকে কিছু বলার আছে। তনুজা হাওয়ায় মিঠাইয়ের মতন তুলতুলে গাল গাল ঠেকায় ইভান। ইভানের খোসা খোসা দাড়িতে তনুজার সফট গাল ছুঁয়ে যাচ্ছে। ইভান লো ভয়েসে বলো, বলো। তনুজার বুক ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, ইভান, আমার অতীতটা আপনার জানা জরুরি। আর বিশ্বাস করুন, বিয়ের পর থেকে আমি সেসব ভুলে যাওয়ার চেষ্টা করে আসছি। আমি সেদিকে ফিরেও তাকাইনি। আমার পৃথিবী আমি আপনি কেন্দ্রিক গড়ে তুলতে চাইছি। প্লিজ, আপনি ভুল বুঝবেন না। পরপর তনুজা সবটা বলে। এমন সময় দিব্যের সাথে তার রিলেশন ছিল, পুরোটা বলে তিশার কাহিনী। দিব্যর নাম শুনে ইভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তনুজার কোমর থেকে হাত দুটো আলগা হয়ে আসে। তৎক্ষণাৎ ইভান দু কদম পিছিয়ে যায়। দিব্যের হঠাৎ বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত সব মস্তিষ্ক নাড়া দিতে থাকে। ইভান প্রচণ্ড অবরোধবোধে ভুগতে থাকে। ইভানের বিবেক তাকে ধিক্কার দিচ্ছে। ছি ইভান, ছি, তোর আর দিব্যের মধ্যে পার্থক্য রইল কি? ছোটো ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে নিয়ে দিই। যত দিন জোর করুক, তোর কি উচিত ছিল না বিয়ের আগে মেয়েটার সাথে একটিবার কথা বলে নেওয়া? ঘুমস্ত মস্তিষ্ক যেন সচল হয় ইভানের দপ করে দোলনায় বসে পড়া, দুহাত দিয়ে মুখ ঢেকে নেওয়া। ওইদিকে তনুজা থত্ত হয়ে কাঁপছে। রেলিং ঘেঁষে জমিনে বসে পড়ে তনুজা। দীর্ঘ সময় পড়ালো। দুইজন নীরব রইল। দিব্য বাইরে চলে যাচ্ছে। মামনি খুব অসুস্থ। ইভান কি করা উচিত বুঝে আসছে না। অনেকটা সময় গাড়িতে যাওয়ার পর ইভানের মস্তিষ্ক সজাগ হয়। ইভান অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। পাথরে মূর্তিমানের ঠাইট বসেই বলল,
এই বিয়েটা তো জোর করে হয়েছে, তাও ভুল বোঝাবুঝিতে। আর আমরা দুইজনে তো এই জোর থেকে নামমাত্র বিয়ের দোয়াই দিয়ে আসি। এবার আমার উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমি কালকে উকিলের সাথে কথা বলবো আমাদের ডিভোর্সের জন্য। যেহেতু বিয়ের চাপে পড়ে হয়েছে, তো এটাকে সারা জীবন টেনে বেড়ানো মানেই হয় না। তুমি চিন্তা করো না, আমি তোমার তরফ থেকে তোমার মুক্তি দিব। এখন সময় আছে, তুমি দিব্যের সাথে জীবনটা গুছিয়ে নিতে পারবে। এই ব্যাপারে তোমার কেউ দায়ী করবে না। সমস্ত দায়ভার আমি নিজেই বহন করব। তনুজা ভীষণ কান্না পেল, হাঁটু মুখ বুঝ করে ঝরঝরিয়ে কেঁদে উঠল। কারো ধাক্কাতে হুঁশ হয় তনুজার। দপ করে চোখ মেলে তাকাতে হালকা সবুজ আলোয় আলোকিত হয় ছাদ দেখতে পায়। পরপর ইভানের দিকে নজর পড়ে, যেখানে উদ্বিগ হয়ে তনুজার মুখের দিকে ঝুঁকে আছে। ঘুমের মধ্যকার কান্নার শব্দ কেমন বাইরে করে আসছিল। তনুজা নড়ছিল আর শব্দটা হচ্ছিল। ইভানে ঘুম ভেঙে যায়। তড়িৎ তনুজার পাশে ঝুঁকে এক হাতে তনুজাকে ধাক্কা দেয়। উফ, এতক্ষণ স্বপ্ন দেখছিল তনুজা, এটা ঠাউর করে, তবু বুকটা ধরপড়িয়ে কাঁপছে তার। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। তারপর আচমকা ইভানের বুকে গা এলিয়ে দেয়। মাথাটা ইভানের বুকের উপর পড়ে। ইভান এক হাতে তনুজাকে আঁকড়ে নেয়। তনুজা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে অনুমান করে ইভান। তনুজার শরীর থরথরিয়ে কাঁপছে। ইভান অনুভব করে সেই কম্পন। ইভানের হাতটা তনুজার চুলের ভাঁজে যায়। মাথায় হাত বুলিয়ে বলল, তনুজা কী হয়েছে, দুঃস্বপ্ন দেখছেন? ইভানের বুকে তনুজার মাথা। ইভানের হার্টবিট শুনতে পাচ্ছে সে। মানুষটা তাকে নিয়ে নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছে। এই যে কেমন দ্রুত গতিতে হৃৎপিণ্ড চলছে। তনুজার চোখ দুটো বুঝে নেয়। পরম একটা শান্তির জায়গায় মাথাটা রেখেছে সে, এমন অনুভূতি হচ্ছে। আজ প্রথম সজ্ঞানে ইভানকে জড়িয়ে আসে সে। তবে আজ কোনো দ্বিধা হচ্ছে না, কেমন শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে তার জন্য এই পৃথিবীতে একমাত্র শান্তির আবাসস্থল এই বুকটা। তারই জন্য এই বোধহয় সৃষ্টিকর্তাই প্রথম প্রশস্ত বুকটা বরাদ্দ রেখেছিল। স্বপ্নের কথা আর দৃশ্য মন সপটে ভাসতেই ভোরে শিউরে ওঠে তনুজা। ইভানের দুটো হাতে তনুজাকে আঁকড়ে নিয়ে ফের বলল, তুমি তো দেখছি খুব ভীতু মেয়ে। স্বপ্ন দেখে একদম নার্সারি পড়া বাচ্চাদের থেকেও বেশি ভয় পাচ্ছ। রিল্যাক্স তনুজা, রিল্যাক্স। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তো আছি। কথাটা তনুজার অস্থির চিত্তে প্রশ্নিত নিয়ে আসলো। তনুজা ইভানের পিঠের টি শার্ট সহ একটু শক্ত করে জড়িয়ে ধরল। অনেক সময় এভাবে কাটালো। ইভানের ভেতরেও একটা শক্ত অনুভূতি জন্মাতে থাকে। ভালো লাগায় আবেশিত হয় হৃদয়টা। ঝকঝকে তকতকে বড়সড় পরিপাটি আলিশান অফিসের রুমে রিলিভিং কালো চেয়ারে বসে ইভান। হাত দুটো তার ল্যাপটপের কিবোর্ডের চোখ দুটো স্থির স্ক্রিনে। কাজ করতে গিয়ে হঠাৎ তনুজার কথা মনে পড়ল। ইদানিং তার মন মস্তিষ্ক দখলদারিত্ব নেওয়া শুরু করছে তনুজা। হুটহাট করেই তার তনুজার কথা মনে পড়ে যায়। এই যে এখন কাজের মাঝে হঠাৎ তনুজার কথা মনে পড়ে উঠল। ইভান স্ক্রিনের সময় দেখল 4:45 বাজে। আজ ড্রাইভারকে বলে রেখেছিল তনুজার কলেজ থেকে বাসায় পৌঁছে দিতে। 3টায় ক্লাস শেষ হওয়ার কথা। তনুজার বাসায় ড্রপ করে দিয়ে এসছে কিনা জানার জন্য ফোন না ইভান। এরই মধ্যে ফোনের বাড়ির নাম্বার থেকে কল আসে। বাড়ি থেকে এই সময় হঠাৎ কল। ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে ইভান। ফোনের ওপাশ থেকে নিত্যের বেলা কথাগুলো শুনে ইভান উদ্বিগ্ন হয়। সেকেন্ডেই চোখ মুখে চিন্তার ছাপ পড়ে। কণ্ঠের ঝরে পড়ে সমস্ত উদ্বেগ, উদ্বিগ্নতা। তো তনুজা, কী হয়েছে তনুজার?